আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধ না চাইলে ইরানকে যে দুই শর্ত অবশ্যই মানতে হবে, ট্রাম্প। যুদ্ধের পর প্রথমবার রাফা ক্রসিং খুলছে। ইরানের পাশে দাঁড়ালো চীন এবং রাশিয়া। হরমুজ প্রণালীতে চীন, রাশিয়া, ইরানের যৌথ নৌমহড়া। নির্বাচনের আড়ালে মিয়ানমারে বিমান হামলার অভিযোগ জাতিসংঘের। ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার দিচ্ছে যুক্তরাষ্ট্র। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। আন্তর্জাতিক রাজনীতির রঙ্গমঞ্চে আবারও উত্তাপ ছড়িয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি ইরানের সাথে সম্ভাব্য সংঘাত এড়ানোর জন্য দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছেন এবং এই বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসেন অথবা বর্তমান পরিস্থিতিতে তার প্রভাব খাটানোর সুযোগ পান, তবে ইরানকে পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলোর ওপর থেকে সমর্থন সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় পরিস্থিতি যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে তিনি সতর্ক করেছেন। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই বার্তা কেবল ইরানের জন্য নয়, বরং বর্তমান বাইডেন প্রশাসনের পররাষ্ট্র নীতির ওপরও এক ধরনের চাপ সৃষ্টির কৌশল। কারণ ট্রাম্প বারবার দাবি করছেন যে তার সময়কালে ইরান অর্থনৈতিকভাবে কোণঠাসা ছিল এবং বর্তমানে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। ট্রাম্পের মতে ইরান যদি যুদ্ধের ধ্বংসলীলা এবং অর্থনৈতিক ধস থেকে বাঁচতে চায়, তবে তাদের অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম একটি নির্দিষ্ট সীমার মধ্যে নামিয়ে আনতে হবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণ প্রবেশাধিকার দিতে হবে, যা তেহরান গত কয়েক বছরে সীমিত করে দিয়েছে। দ্বিতীয়ত, লেবানন, ইয়েমেন এবং গাজার মতো অঞ্চলগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করার যে দাবি ট্রাম্প তুলেছেন, তা মানা ইরানের বর্তমান নেতৃত্বের জন্য প্রায় অসম্ভব, কারণ এটি তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারের মূল চাবিকাঠি। তবে ট্রাম্পের এই আল্টিমেটাম বিশ্ববাজারে তেলের মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির পর প্রথমবারের মতো রফা ক্রসিং খোলার খবরটি লক্ষ লক্ষ মানুষের মনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছিল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে শেষমেশ এই সীমান্ত পথটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রফা ক্রসিং মূলত গাজা এবং মিশরের মধ্যবর্তী একমাত্র সীমান্ত পথ যা ইসরায়েলের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ মুক্ত, তাই এই পথটি দিয়ে মানবিক সহায়তা পৌঁছানো এবং আহতদের চিকিৎসার জন্য মিশরে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি ছিল। যুদ্ধের তীব্রতায় এই ক্রসিংটি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তার অজুহাতে এটি বন্ধ রাখা হয়েছিল, যার ফলে হাজার হাজার টন খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জাম সীমান্তে আটকে ছিল। কিন্তু এখন কূটনৈতিক তৎপরতা এবং জাতিসংঘের জোরালো অনুরোধের পর এটি সাময়িকভাবে খোলার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সীমান্ত খোলার সাথে সাথেই ত্রাণের ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে, তবে চাহিদার তুলনায় তা একেবারেই নগণ্য। সীমান্তের ওপালে অপেক্ষমান হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক, যাদের অনেকেরই জরুরি চিকিৎসার প্রয়োজন, তারা এই সুযোগে মিশরে প্রবেশের আশা করছেন, যদিও কঠোর নিরাপত্তা তল্লাশির কারণে খুব ধীর গতিতে পারাপার চলছে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে সহায়তা ত্বরান্বিত করতে, কিন্তু সীমান্তের ওপারে যুদ্ধের ঝুঁকি এবং ইসরায়েলি নজরদারি ব্যবস্থার কারণে পুরো প্রক্রিয়াটি বেশ জটিল হয়ে পড়েছে। আন্তর্জাতিক রেড ক্রস এবং অন্যান্য দাতা সংস্থাগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, তবে তারা সতর্ক করেছে যে শুধুমাত্র কয়েক ঘন্টার জন্য বা সীমিত পরিসরে ক্রসিং খোলা রাখা দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়, বরং একটি স্থায়ী হিউম্যানিটেরিয়ান করিডর তৈরি করা প্রয়োজন। বিশ্ব রাজনীতির মেরুকরণে এক নতুন অধ্যায় যোগ হয়েছে, যেখানে ইরানের পাশে এসে শক্তভাবে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া, এবং এই বন্ধুত্বের বহিঃপ্রকাশ হিসাবে হরমুজ প্রণালীতে ৩ দেশের যৌথ নৌমহড়ার আয়োজন পশ্চিমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
সিকিউরিটি বন্ড 2024 নামের এই নৌ মহড়াটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে এবং ইরান পশ্চিমাদের নিষেধাজ্ঞার বেড়াজালে আবদ্ধ। তাই চীন ও রাশিয়ার এই অংশগ্রহণকে বিশ্লেষকরা তেহরানের প্রতি একটি শক্তিশালী সমর্থন হিসেবে দেখছেন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল ট্রানজিট পয়েন্ট, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। তাই এই স্থানে চীন, রাশিয়া এবং ইরানের যুদ্ধজাহাজের উপস্থিতি এবং যৌথ মহড়া যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে এই মহড়ার মূল লক্ষ্য হল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জলদস্যুতা ও সামুদ্রিক সন্ত্রাসবাদ মোকাবেলা করা। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন এর পেছনের আসল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের এটা বুঝিয়ে দেওয়া যে ইরান এখন আর একা নয়। চীনের অংশগ্রহণ এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বেইজিং সাধারণত মধ্যপ্রাচ্যের সামরিক দ্বন্দ্বে সরাসরি জড়াতে চায় না, কিন্তু জ্বালানি নিরাপত্তা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের স্বার্থে তারা এখন ইরানের সাথে সম্পর্ক গভীর করছে। মহড়ায় 3 দেশের অত্যাধুনিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট এবং সাবমেরিন অংশ নিচ্ছে, যেখানে তারা যৌথভাবে শত্রু জাহাজ শনাক্তকরণ, উদ্ধার অভিযান এবং মিসাইল ডিফেন্স সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করছে। এই মহড়ার মাধ্যমে রাশিয়া ও চীন বিশ্বকে দেখাতে চাইছে যে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক বিশ্বব্যবস্থার দিন শেষ হয়ে আসছে এবং একটি মাল্টিপোলার বা বহু মেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে উঠছে। অন্যদিকে ওয়াশিংটন এই মহড়াকে উস্কানিমূলক বলে অভিহিত করেছে এবং জানিয়েছে যে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মিয়ানমারে যখন নির্বাচনের নামে গণতন্ত্র ফেরানোর কথা বলা হচ্ছে, ঠিক তখনই জাতিসংঘের একটি বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে নির্বাচনের আড়ালে ভয়াবহ বিমান হামলার অভিযোগ, যা দেশটির সামরিক জান্তা সরকারের বিশ্বাসযোগ্যতাকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। জাতিসংঘ তাদের প্রতিবেদনে দাবি করেছে যে নির্বাচনের প্রস্তুতির নামে সেনাবাহিনী বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে সাধারণ মানুষের ওপর বিমান হামলা বাড়িয়েছে, যাতে বিরোধীদের দমন করা যায় এবং ভয়ের পরিবেশ তৈরি করে একতরফা ফলাফল নিশ্চিত করা সম্ভব হয়। প্রতিবেদনে স্যাটেলাইট ইমেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ তুলে ধরা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্কুল, হাসপাতাল এবং ধর্মীয় উপাসনালয়গুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। মিয়ানমারের বর্তমান সামরিক সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলছেন বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কারণ বিরোধী দলীয় নেতাদের অনেকেই কারাগারে অথবা গৃহবন্দী। সীমান্তবর্তী এলাকাগুলোতে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সাথে সেনাবাহিনীর সংঘর্ষ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে, হামলার তীব্রতা ততই বাড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনটি আসলে জান্তা সরকারের ক্ষমতাকে বৈধতা দেওয়ার একটি কৌশল মাত্র, এবং বিশ্ব সম্প্রদায় যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে মিয়ানমারের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি সিদ্ধান্ত, যেখানে তারা ইসরায়েলকে 30টি অত্যাধুনিক অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার সরবরাহের অনুমোদন দিয়েছে, এবং এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকেই আঞ্চলিক রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বোয়িংয়ের তৈরি AH-64E অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টারগুলোকে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক হেলিকপ্টার হিসেবে গণ্য করা হয়, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো আবহাওয়াতে যুদ্ধ করতে সক্ষম। পেন্টাগন জানিয়েছে এই হেলিকপ্টারগুলো ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করতে এবং সীমান্তে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলা করার জন্য দেওয়া হচ্ছে, বিশেষ করে হামাস এবং হিজবুল্লার মতো গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইসরায়েলের আকাশসীমার নিরাপত্তা জোরদার করাই এর মূল লক্ষ্য। তবে সমালোচকরা বলছেন চলমান সংঘাতের মধ্যে এই বিপুল পরিমাণ আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে এবং শান্তি আলোচনার পথকে রুদ্ধ করতে পারে। এই ডিলটির মূল্য কয়েক বিলিয়ন ডলার এবং এটি যুক্তরাষ্ট্রের ফরেন মিলিটারি ফাইন্যান্সিং প্রোগ্রামের আওতায় সম্পন্ন হচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF এই হেলিকপ্টারগুলোকে তাদের বিমান বাহিনীর মেরুদণ্ড হিসেবে অভিহিত করেছে, কারণ এগুলো কেবল আকাশ থেকে ভূমিতে মিসাইল ছুটতেই দক্ষ নয়, বরং উন্নত রাডার এবং সেন্সর সিস্টেমের মাধ্যমে শত্রুর গতিবিধি নজরে রাখতেও অত্যন্ত কার্যকরী। অন্যদিকে ফিলিস্তিন এবং প্রতিবেশী আরব দেশগুলো এই অস্ত্র সরবরাহের তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে এটি যুক্তরাষ্ট্রের পক্ষপাতে দুষ্ট নীতির বহিঃপ্রকাশ। সামরিক বিশ্লেষকরা বলছেন এই 30টি অ্যাপাচি হেলিকপ্টার ইসরায়েলের ফায়ার পাওয়ার বা অগ্নিশক্তি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে, যা ভবিষ্যতের যে কোনো বড় আকারের যুদ্ধে গেম চেঞ্জার হতে পারে।
তবে প্রশ্ন হল, অস্ত্রের এই ঝনঝনানি কি সত্যিই শান্তি আনতে পারে, নাকি এটি সংঘাতের আগুনকে আরও উস্কে দেবে? এই ছিল আজকের সংবাদ বিশ্লেষণের শেষ অংশ। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন